সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আমরা যে জিনিসটি এতদিন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি সেটি করে দেখিয়েছেন মাহফুজ আলম। সোমবারই তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার ঠিক পরদিনই তিনি বঙ্গভবনের যে দরবার হল সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটি রয়েছে সেটি নামিয়ে ফেলেছেন। এতদিন ২১ জন, এরপরে নতুন ৩ জন শপথ নিয়ে ২৪ জন উপদেষ্টা হলো। এই ২৪ জন উপদেষ্টার কেউই এই দৃষ্টতা দেখাননি যে মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই তিনি যেটি করে দেখিয়েছেন। তিনি এই ছবিটি নামিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন যে শেখ মুজিবকে তিনি ৭১ পরবর্তী শেখ মুজিবকে তিনি মানতে রাজি নয় এবং ৭১-এর আগে যে শেখ মুজিব সেটি নিয়ে কথা হতে পারে যদি আওয়ামী লীগ ক্ষমা চায়। কিন্তু এই যে তিনি এসেই এক ধরনের একটি খেল দেখিয়ে দিলেন যে তিনি বঙ্গবন্ধুর ছবি নামাবেনই, শুধু দরবার হলের ছবি না, এরপরে পরপর ৩টি মন্ত্রণালয়ের ছবি এই নতুন উপদেষ্টারা শপথ নেওয়ার পর নামানো হয়েছে। এর মাধ্যমে তিনি আসলে যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং শেখ মুজিব এইগুলোকে যে একদমই এই দেশের ইতিহাস বা কোনো স্থানেই রাখতে চান না, এর একটি বার্তা দিয়েছেন। বঙ্গভবন এটি মূলত রাষ্ট্রপতির ভবন এবং এখানেই যত সিদ্ধান্ত হয়ে থাকে সেগুলো রাষ্ট্রপতিই নেবেন। সেখান থেকে ছবি নামিয়ে তিনি রাষ্ট্রপতিকেও কিন্তু এক ধরনের একটি মেসেজ দিয়ে দিলেন, যেই মাহফুজ আলম আগের দিন সংবিধানের আলোকে যে সংবিধানে লেখা রয়েছে বঙ্গবন্ধুর ছবি সব দপ্তরে লাগানো থাকবে, সেই মাহফুজ আলম শপথ নেওয়ার একদিন পরেই সেই শপথ ভঙ্গ করে ছবিটি নামিয়ে ফেললেন। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে তিনি তার শপথ ভঙ্গ করে ফেলেছেন। এই যে ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে মাহফুজ আলমের তার উত্থানটা কিভাবে হলো, যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, সেখানে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনি তার একটি স্ট্যাটাসে প্রথমেই মাহফুজ আলমকে এই আন্দোলনের অন্যতম একটি ব্রেন হিসাবে তিনি আখ্যা দিয়েছেন। এরপরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেন এবং সেখানকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি পলিটিক্স, এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হচ্ছে, তিনি এই বিষয়গুলো মেনটেন করেছেন। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ পরিষদের অধিবেশনে গেলেন, সেখানেও মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড, এই আন্দোলনের বাংলাদেশে যে অভ্যুত্থানটি হলো এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। একই সঙ্গে আমরা ওই সময় দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টার যে সহকারীরা রয়েছেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার যে একটা এখতিয়ার সেটিও দেওয়া হয়েছে। এই যে ধীরে ধীরে যে বিশেষ সহকারী বা আন্দোলন থেকে এই যে পরিষদে যাওয়া বা সরকারের সঙ্গে যুক্ত হওয়া, প্রতিটা সেক্টরেই কিন্তু মাহফুজ আলমের ক্রমবর্ধমান একটা ক্ষমতার ঊর্ধ্বগতি আমরা দেখতে পেলাম। একই সঙ্গে তিনি বাংলাদেশের যে সংবিধান সংস্কার কমিশন রয়েছে সেটিরও সদস্য। অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো ক্ষমতাশালী লোক রয়েছেন, বিশেষ করে যাদের হাতে অনেক বেশি পাওয়ার রয়েছে, তার মধ্যে এই মাহফুজ আলম অন্যতম একজন, এবং তিনি অনেকগুলো দায়িত্ব পালন করছেন। এবং বাংলাদেশে গত 3 মাসে যত কিছু হয়েছে, বিশেষ করে পলিটিক্যাল প্যারাডাইমে যতগুলো ঘটনা ঘটেছে, এগুলোতে সিদ্ধান্ত বলেন বা এই কোন দলকে সংলাপে ডাকা হবে বা কি করা হবে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন কি হবে, এই যে যতগুলা ঘটনা ঘটেছে এর মধ্যে মাহফুজ আলমের ইনপুট ছিল সবচেয়ে বেশি। এবং এইখানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এই জায়গায় সবচেয়ে বেশি অ্যাট্রিবিউশন ছিল এই মাহফুজ আলমের। আমরা দেখলাম তিনি এই যে একটা ক্ষমতার জায়গার মধ্যে থেকে এবং সেটা প্র্যাকটিস করে করে তিনি এখন উপদেষ্টা পরিষদে এসেছেন। এখান থেকে কি দেখা যাচ্ছে যে ছাত্র আন্দোলন থেকে বিশেষ সহকারী থেকে উপদেষ্টা পরিষদে, তাও আবার দপ্তর নেই আপাতত। তার মানে কি তিনি ধীরে ধীরে একটি আরো বেশি ক্ষমতার দিকে যাচ্ছেন, তিনি কি আরো একটু ক্ষমতাশালী হতে যাচ্ছেন, অর্থাৎ নিজের কাছে কি অ্যাবসোলিউট পাওয়ারটা নিতে চাচ্ছেন এই মাহফুজ আলম, সেটি কিন্তু একটি প্রশ্ন করাই যেতে পারে। গত 3 মাসেই মাহফুজ আলমের যে অ্যাক্টিভিটি সেটি দেখে আসলে কি বোঝা যাচ্ছে, সেটি দেখে বোঝা যাচ্ছে যে তিনি মূলত যে 4টি বিষয়ে এক ধরনের সুর হাঁচাচ্ছেন। সেটি তিনি সভ্যতা ভিত্তিক একটি রাষ্ট্র গড়তে চাচ্ছেন, তিনি নতুন সংবিধান চাচ্ছেন, তিনি শাপলা চত্বর এবং শাহবাগের মধ্যে নতুন একটি রাজনৈতিক বাইনারি তৈরি করতে চাচ্ছেন, একই সঙ্গে রাজনৈতিক যে বন্দোবস্ত সেটি করতে চাচ্ছেন। এখন এই যে তিনি তো এগুলো করার চেষ্টা করলেন গত 3 মাসে,
সেই সঙ্গে আমরা দেখলাম যে হচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচন রাজনীতি বিষয়ে সংলাপ হয়েছে, কিন্তু আদতে কি হলো? বিএনপির সঙ্গে কিন্তু এই সরকারের দূরত্ব বেড়েছে। এবং মাহফুজ আলম যখন হচ্ছে সরকার পতন হয় তখন বলেছিলেন যে হচ্ছে এই দেশে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কী হবে, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি তিনি সরাসরি ঘোষণা দিয়েছিলেন যে হচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিহত করা হয়। অর্থাৎ যারা স্বৈরাচার বা হচ্ছে স্বৈরাচারের দোসর তাদেরকে কিন্তু ঠিক প্রতিহত করা হচ্ছে। একই সঙ্গে বর্তমানে হচ্ছে এই যে সরকারের সঙ্গে বলতে গেলে জামাত ছাড়া আর কোনো রাজনৈতিক দলের তেমন একটি ভালো সম্পর্ক নেই বললেই চলে। অর্থাৎ মাহফুজ আলম এই 3 মাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে রাজনৈতিক দিকটা দেখলেও আসলে হচ্ছে পলিটিক্যাল দলগুলোর সঙ্গে খুব বেশি সম্পর্ক উন্নয়ন হয়নি। অর্থাৎ এর মাধ্যমে এই যে সংবিধান সংস্কারের কথা তিনি বললেও এটি কিন্তু হচ্ছে দেশের সব মানুষ চাচ্ছেন কি না এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। একই সঙ্গে নতুন রাজনৈতিক বাইনারি সেটি দেশের মানুষ চাচ্ছেন কি না সেটিও কিন্তু প্রশ্ন। অর্থাৎ তার যে ভিশনগুলো রয়েছে এগুলোর সঙ্গে কি দেশের মানুষের কনফ্লিক্ট রয়েছে কিনা এটি কিন্তু এখনো ক্লিয়ার না। কিন্তু তিনি আসলে যেটি করতে চেয়েছেন বা চাচ্ছেন সেটি তিনি করতে পারছেন না, এবং হচ্ছে এই যে রাজনৈতিক বন্দোবস্তর দিকে যেতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে সেখানে বন্দোবস্ত তো দূরে থাক, বরঞ্চ কিছুটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। এই যে ছাত্র আন্দোলন সেখানে নেতৃত্ব দেওয়া, এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এরপর হচ্ছে উপদেষ্টা পরিষদে আসা, এগুলো কি মেসেজ দিচ্ছে? তিনি আসলে ধীরে ধীরে হচ্ছে দেশের শীর্ষ পর্যায়ে যেতে চাচ্ছেন। কেন যেতে চাচ্ছেন? তার আসলে ক্ষমতা দরকার। কেন ক্ষমতা দরকার? কারণ তিনি যে তার যে ভিশনগুলো রয়েছে এই ভিশন তিনি বাস্তবায়ন করতে চান। তাহলে এই যে তিনি বিশেষ সহকারী, সংবিধান সংস্কারের কমিশনের সদস্য এবং এখন উপদেষ্টা, যদিও হচ্ছে মন্ত্রণালয় নেই, তার পরবর্তী ধাপ কি হতে পারে? অবশ্যই প্রধান উপদেষ্টা। তাহলে কি মাহফুজ আলম প্রধান উপদেষ্টা হচ্ছেন? বলা যায়। এই যে একটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে উপদেষ্টাদের দিন যাচ্ছে, সেই জায়গায় মাহফুজ আলমকে দপ্তর বা হচ্ছে মন্ত্রণালয় না দেওয়া একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি একটি বিলাসিতা। কিন্তু তাকে নিয়ে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে তার নিজস্ব একটি প্ল্যান রয়েছে। সেটি কি হতে পারে? সেটি হয়তো তিনি হয়তো প্রধান উপদেষ্টা হতে চাচ্ছেন। কেন হতে চাচ্ছেন? কারণ তার অ্যাবসোলিউট পাওয়ার দরকার। এই পাওয়ারটা দরকার হচ্ছে তিনি যে তার রাজনৈতিক ভিশন রয়েছে এবং অভ্যুত্থান পরবর্তী দেশটাকে তিনি যেভাবে সাজাতে চান, যেগুলো তাদের অভ্যুত্থানের আগেই তাদের প্রি প্ল্যান ছিল, হয়তো সেগুলো তিনি বাস্তবায়ন করার জন্য অ্যাবসোলিউট পাওয়ারের দিকে যাচ্ছেন। আমরা এখন দেখতেছি যে হচ্ছে মাহফুজ আলমের কোনো মন্ত্রণালয় নেই, তার কিন্তু পদ আছে, তিনি উপদেষ্টা। তিনি হচ্ছে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে থাকতে পারছেন, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি এখন রয়েছেন তাকে হচ্ছে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে মাহফুজ আলমকে হয়তো প্রধান উপদেষ্টা করা যেতে পারে। এই ক্ষেত্রে এই অনুমানে আসলে আমরা কিভাবে আসলাম? আমরা দেখলাম যে মাহফুজ আলম শপথ নিয়েই প্রথম আঘাতটি করেছেন রাষ্ট্রপতিকে। সেটি কিভাবে? আমি আপনার কাছে শপথ নিলাম, পরদিনই আমি আপনার শপথ ভঙ্গ করলাম। মাহফুজ আলম তো চাইলে পারতেন নিজে শপথ না নিয়ে উপদেষ্টা হইতে পারতেন, যেহেতু এই সরকারের অধীনে অনেক কিছুই হচ্ছে, সেটিও কোনো না কোনোভাবে করতে পারতেন। কিন্তু রাষ্ট্রপতির ভবনে অর্থাৎ রাষ্ট্রপতির সামনে থেকে সংবিধান অনুযায়ী যে ছবি টানানোর কথা ছিল সেই ছবিটি তিনি নামিয়ে রাষ্ট্রপতিকে একটি বড় মেসেজ দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতি যদি অপসারণ হয় বা পদত্যাগ হয়, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পদে যান, মাহফুজ আলম প্রধান উপদেষ্টা পদটি নিতে পারেন বলে আমরা মনে করছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।